বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ডক্টর ইউনূসকে সরানোর হাতিয়ার এখন সেনাপ্রধানের হাতে, যে কোনো মুহূর্তে নিতে পারেন কঠিন সিদ্ধান্ত। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইউনূসের উপদেষ্টার ব্যাগে গলিভর্তি ম্যাগজিন ধরা পড়ল বিমানবন্দরে। খবর চাপতে দিনভর চাপাচাপি, বেরিয়ে এলো আরও কিছু ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আওয়ামী লীগকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। জানাবো 10 মাস পর প্রথম চেহারা দেখালেন এবং ভারত থেকে নির্বাচন ঠেকানোর হুমকি দিলেন ওবায়দুল কাদের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কুমিল্লায় জোর করে বাড়িতে ঢোকে হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার বিএনপি নেতা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো ডক্টর ইউনূসের কর্মকাণ্ড নিয়ে কঠিন সমালোচনা করলেন রুমিন ফারহানা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব দেশে আরেকটা আন্দোলন হতে যাচ্ছে বললেন এনসিপি নেতা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে সরানোর হাতিয়ার এখন সেনাপ্রধানের হাতে, যে কোনো মুহূর্তে নিতে পারেন কঠিন সিদ্ধান্ত। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি চরম সংঘাতের পথে হাঁটতে চলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একাধিক গোয়েন্দা সূত্রের খবর, ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরাতে সব পথ খতিয়ে দেখতে সক্রিয় হয়েছেন ওয়াকারুজ্জামান। এর আগে ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে ইউনূসকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান। তারপরে জল্পনা রটে ডক্টর ইউনূস ইস্তফা দিতে পারেন, যদিও সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন বলে দাবি করেছে অন্যান্য উপদেষ্টারা। গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে, সাধারণ নির্বাচনের জন্য পরের বছরের জুন পর্যন্ত অপেক্ষা করতেই কোনোভাবেই রাজি নন জেনারেল ওয়াকারুজ্জামান। তাই সেনা অভ্যুত্থান ছাড়াও আর কোন পথে ইউনূসকে অপসারণ করা সম্ভব তা নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু করেছেন তিনি। বাংলাদেশের সংবিধানে এই নিয়ে কি সংস্থান রয়েছে তাও দেখা হচ্ছে। গদি বাঁচাতে ফের ভারত বিদ্বেষকেই হাতিয়ার করেছেন ডক্টর ইউনূস। রবিবার বিভিন্ন দলের সঙ্গে বৈঠক চলাকালীন তিনি দাবি করেন, আধিপত্য শেষ হয় রাজনৈতিকভাবে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সরকারের মেয়াদ শেষের 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। হাসিনা দেশ ত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 10 মাস অতিক্রান্ত। সূত্রের খবর, সাংবিধানিকভাবে ইউনূসের সরকার এখন নড়বড়ে। ওয়াকারের পাশাপাশি সেনার শীর্ষ আধিকারিকদের অনেকেই মনে করেছে নির্বাচনে দেরি করার অর্থ সংবিধানকে লঙ্ঘন করা। তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওপর চাপ তৈরি করে জরুরি অবস্থা জারি করা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। ডক্টর ইউনূস যদি নিজে থেকে সরে যান, তাহলে রক্তপাত ছাড়া অস্থায়ীভাবে বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে নিতে পারেন সেনাপ্রধান। এই পরিস্থিতিতে শেখ হাসিনার আওয়ামী লীগ ও খালেদা জিয়ার বিএনপি যাতে একসঙ্গে নির্বাচনে অংশ নেয় তার জন্য সচেষ্ট হয়েছেন সেনাপ্রধান। সূত্রের খবর, জরুরি অবস্থা জারি হলে তত্ত্বাবধায়ক সরকারকে ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়। এই পরিস্থিতিতে অনেকে 2007 সালের প্রসঙ্গ টেনে এনেছেন। সেবারও সংবিধানকে হাতিয়ার করে সেনাবাহিনী বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠন করেছিল। ইউনূসের উপদেষ্টার ব্যাগে গলিভর্তি ম্যাগাজিন ধরা পড়ল বিমানবন্দরে। খবর চাপতে দিনভর চাপাচাপি। বাংলাদেশে এখন কিনা সম্ভব। দেশ জুড়ে অরাজকতার মধ্যে খোদ একজন উপদেষ্টার ব্যাগে মিলল গলিভর্তি ম্যাগাজিন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিংয়ে সেটি চিহ্নিত না হলেও সেটি ধরা পড়ত তুরস্ক বা মরক্কোর বিমানবন্দরে। তখন দেশের মান সম্মান নিয়ে টানাটানির পাশাপাশি ওই উপদেষ্টাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করত। নিয়ম মানলে ঢাকাতেই জিজ্ঞাসাবাদ করার কথা ছিল, কিন্তু উপদেষ্টা আসিফ দুঃখ প্রকাশ করেই তুরস্কের বিমান ধরেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে তুরস্ক এয়ারলাইন্সের বিমানে ঢাকা থেকে রওনা হন। তার ব্যাগে গলিভর্তি ম্যাগজিন পাওয়া যাওয়ার খবরটি নিয়ে হইচই শুরু হতেই খবর চাপা দেওয়ার জন্য সংবাদ মাধ্যমের উপর প্রবল চাপ তৈরি করা হয়।
প্রথম সারির বহু সংবাদ মাধ্যম দীর্ঘ সময় খবরটি প্রচার করেনি। উপদেষ্টা তুরস্কে পৌঁছানোর পর ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ভুল করে একটি ম্যাগাজিন তার ব্যাগে রয়ে গিয়েছিল। উপদেষ্টা আরও জানিয়েছেন, তার লাইসেন্স করা ব্যক্তিগত পিস্তল আছে। প্রশ্ন হলো, তিনি সরকারি নিরাপত্তা পাওয়া সত্ত্বেও কেন এখন ব্যক্তিগত পিস্তল ব্যবহার করেন। আসিফ জানিয়েছেন, সরকারি নিরাপত্তা যে সময় থাকে না তখন তিনি পিস্তল সঙ্গে রাখেন নিরাপত্তার ভয়ে। এইসব কথা জানাজানি হওয়ার পর প্রশ্ন উঠেছে, ছাত্র রাজনীতি থেকে সদ্য উপদেষ্টা হওয়া আসিফ কেন ব্যক্তিগত অস্ত্র সঙ্গে রাখেন? তিনি কবে অস্ত্র সঙ্গে রাখার লাইসেন্স পেয়েছেন? প্রসঙ্গত, কয়েক মাস আগে ইউনূস সরকার এই তরুণ উপদেষ্টা সাক্ষাৎকারে বলেছিলেন, গত বছর ৫ আগস্ট অভ্যুত্থান সফল না হলে তারা অস্ত্র হাতে যুদ্ধে নামতেন সরকারের বিরুদ্ধে। সেই উপদেষ্টার ব্যাগে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়ার খবর স্বভাবতই ঘটনার নয়া মাত্রা পেয়েছে। অনেকেই দেশে ফেরার পর উপদেষ্টাকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি তুলেছেন। সমাজ মাধ্যমে তাকে জঙ্গি বলে দেখে দিয়েছেন অনেক মানুষ। 10 মাস পর প্রথম চেহারা দেখালেন এবং ভারত থেকে নির্বাচন ঠেকানোর হুমকি দিলেন ওবায়দুল কাদের। এবার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতের পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের প্রকাশিত ভিডিও বার্তায় তাকে এই হুমকি দিতে দেখা যায়। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা নিজেরাও নির্বাচন দেবে কিনা আমরা যথেষ্ট সন্দিহান। সংস্কারের আড়ালে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জাতিকে বিভ্রান্তিত করতে দাবি করে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স, এই অ্যালায়েন্স সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসে প্রহসন করছে। এই দ্বারা আমরা ঘুরিয়ে দেব, এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক, দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনসমর্থন বাড়ছে, সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, আমরা হতে দেব না, হুমকি দেন ওবায়দুল কাদের। কুমিল্লায় জোর করে বাড়িতে ঢুকে হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার বিএনপি নেতা। কুমিল্লায় ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনায় তোলপাড় বাংলাদেশ। এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 3 জনের বিরুদ্ধে নির্যাতিতার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পঞ্চকিটা গ্রামে রাত প্রায় 10টা নাগাদ ঘটনাটি হয়। 21 বছরের তরুণী তার বাবার বাড়িতে ছিলেন। সে সময় বাড়ির দরজা বন্ধ থাকলেও জোর করে ঢুকে পড়েন ফজর আলী। তারপর চলে অত্যাচার। দায়ের করা মামলার নির্যাতিতা জানিয়েছেন, তিনি হরিসভা উপলক্ষে বাবার বাড়িতে এসেছিলেন সন্তানদের নিয়ে। স্বামী থাকেন দুবাইতে। ঘটনার সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। পরে শারীরিক নিগ্রহ শুরু হলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে, মারধর করে অভিযুক্তকে। তবে তিনি কোনোভাবে পালিয়ে যান। ডক্টর ইউনূসের কর্মকাণ্ড নিয়ে কঠিন সমালোচনা করলেন রুমিন ফারহানা। দেশের বর্তমান অবস্থায় এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে বেশ অস্বস্তির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। তার মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডে সাধারণ মানুষও খুশি নন। সরকারের প্রতি অন্য দলগুলো বিরক্ত উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা অস্বস্তির জায়গা আছে। আমি যদি অন্য দলগুলোকে বাদই দেই, দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন গ্রাউন্ড বিএনপি এবং বিএনপির সঙ্গে যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরও কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারে এক ধরনের রিজার্ভেশন আছে। মানে ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে সাধারণ মানুষ কিন্তু একেবারেই হ্যাপি না। দেশে আরেকটা আন্দোলন হতে যাচ্ছে বললেন এনসিপি নেতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া বলেছেন, এদেশে শীঘ্রই আরেকটা বড় আন্দোলন হতে যাচ্ছে। সেটা হবে চাকরির পরীক্ষাগুলোকে কেন্দ্র করেই। সোমবার 30শে জুন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আমার মনে হয় এদেশে শীঘ্রই আরেকটা বড় আন্দোলন হতে যাচ্ছে। সেটা হবে চাকরির পরীক্ষাগুলোকে কেন্দ্র করেই।
আপনারা জানেন ৪৪তম বিসিএস এর প্রায় ১২,০০০ ক্যান্ডিডেট এর সাথে এই রাষ্ট্র আরেকটা বড় প্রতারণা করতে যাচ্ছে। অভিযোগ উঠেছে চাকরি দেওয়ার মতো অসংখ্য পদ খালি থাকা সত্ত্বেও সেগুলো সব রেখে দেওয়া হচ্ছে কোনো এক রহস্যজনক কারণে। এমনকি ফ্যাসিবাদী সরকারের আমলে বিগত ৪০, ৪১ এবং ৪৩তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশের আগে পদ সংখ্যা বাড়ানো হলেও জুলাইয়ের রক্তের ওপর মারিয়ে গঠিত হওয়া সরকারের আমলে পদ সংখ্যা বৃদ্ধির কোনো ইতিবাচক লক্ষণ না দেখে সবাই সত্যিকার অর্থে শঙ্কিত হচ্ছে।